মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেশটির রাজধানী কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চশিক্ষা খাতে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে 3টি নোট স্বাক্ষরিত হয়। আর প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ, আইএসআইএস এবং বিআইআইএসএস এর মধ্যে সহযোগিতা, এসডিএন বিহাট এবং বিএমসিসিআই এর মধ্যে সহযোগিতা এবং এনসিসিআইএম এবং এফবিসিসিআই এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে যৌথ ব্রিফিংয়ে তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। Many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school and have good education. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চান ডক্টর ইউনূস। Now we are ready for elections, so we will be holding our election in coming February, middle of February, to elect a new government. So that we can go to normal running of the country. We are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. এর আগে সকাল 9টায় প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সেখানে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। পরে কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক ফোরামে যোগ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অতীতে বাংলাদেশের ব্যবসা সঠিকভাবে এগিয়ে যায়নি, তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই গড়ে উঠছে, যার মধ্যে অন্যতম হল ব্যবসার সম্ভাবনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫,০৯৮টি। এসব ভোট কেন্দ্রের মধ্যে ভোটকক্ষ ২,৮০,৫৬৪টি। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৯,৩১,১৩১ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১,৯৬,৮৯,২৮৯ জন ভোটার, ৪২,১৪৮টি ভোট কেন্দ্র এবং ২,৬১,৫৬৪টি ভোট কক্ষ ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ শেষে সম্ভাব্য ১২,৭৭,৭৫২ জন ভোটার হতে পারেন। এ নির্বাচনে সম্ভাব্য ২,৯৫০টি অতিরিক্ত ভোট কেন্দ্র সহ মোট ৪৫,০৯৮টি ভোট কেন্দ্র এবং সম্ভাব্য ১৯,০০০টি অতিরিক্ত ভোট কক্ষ সহ মোট ২,৮০,৫৬৪টি ভোট কক্ষ হতে পারে। জনগণের জীবনযাত্রা ও জীবনমানের উন্নতি বিএনপির আগামী দিনের রাজনীতি হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সন্ধ্যায় বিএনপির ৩ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। এ সময় নিজেদের অস্তিত্ব রক্ষায় প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং যুব সমাজের অবক্ষয় রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। আরো দেখুন মাহবুব সৈকতের রিপোর্ট।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক যুব দিবসের আলোচনায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। প্রিয় সহকর্মীবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ তরুণ যুবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের মানুষ স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তে কল্যাণমূলক রাজনীতি চায় বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। জনগণের আকাঙ্ক্ষা নিয়ে সকল বক্তাই প্রায় কম বেশি কথা বলেছেন। এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। কিশোর, তরুণ এবং যুবকদের আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলার পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও গড়ে তোলার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি এরই ভিতর প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে। কল্যাণমূলক দেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষেও ভোট চাইলেন তারেক রহমান। সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে অঙ্গহানি হওয়া বিভিন্ন তরুণ এবং যুবকরা বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আনুপাতিক হারে নির্বাচন ক্ষমতায় আসার পেছনের রাস্তা বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন হলে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নয়াপল্টনের দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া মুশকিল হতে পারে। এরা সংস্কার করতেছে না, গণতন্ত্রের 12টা বাজাইতেছে। আমি কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল দেখছি না আগামী নির্বাচনের বিএনপি কার সাথে কনফেস্ট। যে একটি দলের কথা বলবো যে পিয়ার পদ্ধতি, অনেকে ঠাট্টা করে পিয়ার মানে হলো পিছনের রাস্তা। যারা পিছনের রাস্তা অবলম্বন করে তারা যে ষড়যন্ত্র শুরু করছে, এটা বুঝতে বোধ হয় অনেক জ্ঞানী স্থায়ী কমিটির অপর সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠিত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এমন উৎসবমুখর পরিবেশে একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ভোট হতে হবে, এখানে জনগণ যার ভোট তাকে ইচ্ছা তাকে দিবে, নিঃসঙ্গ চিত্তে দিবে, নির্ভয়ে দিতে পারে, এরকম একটি পরিবেশ হবে। এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি খুঁজে দিবে। আগামী দিনে কারা দেশে দায়িত্ব পাবে, জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ তাদেরকে দায়িত্ব দেবে। এদিকে আরাফাত রহমান কোকর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের একটি সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
বেলা 11:30টার পরে জামায়াতের আমির ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন। এ সময় জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন, তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় প্রয়োজন। আর হাসপাতালের চিকিৎসক জানান, আগামী 1 মাসের মধ্যে আমির স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। জুবাইর রহমানের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চিকিৎসার পর সুস্থ হয়ে নিজ বাসায় ফিরে গেছেন। সকাল 10:30টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়। এরপর তিনি নিজ বাসায় পৌঁছান। এর আগে হাসপাতালের সামনে উপস্থিত সংবাদকর্মীদের জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও অধ্যাপক মুজিবুর রহমান জানান, ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়েছেন, তবে রিকভারি হতে কিছুটা সময় প্রয়োজন। আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে। কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে। আপনারা দোয়া করবেন যাতে আমাদের আমিরে জামাত যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন, আল্লাহ যেন এর চাইতে আরও বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। এদিকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার শহীদ আলম চৌধুরী বলেন, আমির হাঁটাচলা করতে পারছেন, আগামী 1 মাসের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। মাঝখানে 2টা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য। গত 2রা আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে। গত 19শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর 2 দিনের বিশ্রাম শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত 30শে আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। তারিখ ঘোষণা হলেও ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, বিচার না করে নির্বাচন হলে জুলাই শহীদদের প্রাণ ফিরিয়ে দিতে হবে। সংস্কার না করে, জুলাই সনদ এবং সংবিধানের নতুন বন্দোবস্ত না করে নির্বাচন করতে দেয়া হবে না। সভায় এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন নিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ বলছেন, এনসিপি চায় গণপরিষদ নির্বাচন, কিন্তু বারবারই এই বিষয়টি পেছনে ফেলে সংসদীয় নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পরিস্থিতি ভালো থাকলে 300 আসনেই এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে বলেও জানান এনসিপি নেতারা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ছাত্র জনতার টানা আন্দোলন এবং শেষ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক মানচিত্রে উদিত হয় নতুন সূর্য। অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির সমন্বয়করা গড়ে তোলেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়, দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আর এর মাধ্যমে গঠিত হলো একটি নতুন অংশগ্রহণমূলক রাজনীতির প্ল্যাটফর্ম। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। সম্ভাবনার বার্তা নিয়ে আসা নতুন এই রাজনৈতিক দলের বক্তব্য হলো, গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে করা যেতে পারে। সে মোতাবেক আসন্ন জাতীয় নির্বাচন সংসদ নয়, গণপরিষদ নির্বাচন চাইলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতা সামান্তা শারমিন। একটা গণঅভ্যুত্থানের পরে, একটা যুদ্ধ পরিস্থিতির পরে কোন ধরনের নির্বাচন দিয়ে আপনি দেশটাকে ঠিক করতে পারবেন, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। তো আমরা তো গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু এখন পর্যন্ত এর ব্যতীত আর কোনো নির্বাচনের কথা কিন্তু আমরা বলি না। সো আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশই গণপরিষদ নির্বাচনের আলাপটাকে সংসদীয় নির্বাচনের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে।
মাঠের পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান এনসিপি নেতা সামান্তা শারমিন। পুরো মাঠের পরিস্থিতির রাজনৈতিক বিভিন্ন জেলার পরিস্থিতি, মানে প্রান্তিক জায়গায় তৃণমূলের পরিস্থিতিটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে মনে হচ্ছে যেন নির্বাচন হওয়াটাই ছিল গণঅভ্যুত্থানের উদ্দেশ্য। আমাদের প্রার্থী যদি দিতে হয় সেই জায়গা থেকে আমরা খুবই ক্যাপাবল আছি এবং আমরা মাঠটাকে আমরা চেক করে এসেছি। 300 আসনে আমরা প্রার্থী দিতে পারবো সেই আশা আমাদের আছে। এখন যে পরিস্থিতি আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর একদম প্রত্যেকটা পর্যায়ে লুকিয়ে ফেলার এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। এই সামনের নির্বাচন ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে না। তবে সারা দেশে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে 300 আসনের প্রার্থী এককভাবে দেওয়ার প্রস্তুতি আছে বলে জানান দলটির আরেক নেতা ডাক্তার তাসনিম জারা। মানুষের মধ্যে একটা বিপুল প্রত্যাশা আছে। আমরা তো মাত্র পদযাত্রা শেষ করে আসলাম, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি এবং সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে, খুব জোরালোভাবে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আমরা মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি। আমাদের 300 আসনে এককভাবেই দেওয়ার প্ল্যান এবং সবচেয়ে বেশি যে কথাটা শুনতে পেয়েছি, বাংলাদেশের মানুষ নাগরিকের অধিকার চান, নাগরিকের মর্যাদা চান। আর নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশনকে পক্ষপাতমূলক আচরণ না করার আহ্বান জানান অন্যান্য নেতারা। জনগণ শাপলায় এনসিপি এখন এক সুতায় গাঁথা, সো এর বাইরে কোনো কিছু আমাদের চিন্তা ভাবনা নেই এবং নির্বাচন কমিশন বরাবরই পক্ষপাতমূলক তারা আচরণ করেছে এবং বরাবরই করছে। একটা রাজনৈতিক দলকে খুশি করার জন্য সিদ্ধান্ত নেওয়া, সেগুলো কখনোই মেনে নেওয়া যায় না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অন্য কোনো বাহিনী মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। তবে তার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারে আসাবুল ইয়ামিন সহ 22 হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 3 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আরো দেখুন এসএম আরিফের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচার কার্যক্রমের শুরুতে জেড আই খান পান্নার পক্ষে বিষয়টি উপস্থাপন করেন আইনজীবী নাজনীন নাহার। তবে এই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। আমি ওনার পক্ষ থেকে ওনার আরেকটি মেসেজ ছিল যে কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন, অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। এদিন ট্রাইব্যুনালে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 হত্যা মামলার দ্বিতীয় দিনে জবানবন্দি দিয়েছেন 2 জন সাক্ষী। উনি বলেছেন কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। তার মধ্যে উনি 4 জনের নাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারে আসাবুল ইয়ামিন সহ 22 হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় চেয়েছে প্রসিকিউশন। মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য 14 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এছাড়া শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 9 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 3 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি 12 নভেম্বর। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নিজের ভূমিকা এবং সাবেক ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন এলজিআরডি উপদেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। লিখিত জবানবন্দিতে তিনি জানান, 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমন্বয়কদের যোগাযোগ চলতে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মিটিংও করেন তারা। তিনি তদন্ত সংস্থাকে শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভূমিকা এবং তৎকালীন র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার দমন, পীড়ন ও অপরাধের বিষয়গুলো তুলে ধরেন। এসব ঘটনায় তিনি দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক কমিয়ে 15% নামিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন 20% থেকে 15% নামিয়ে আনতে সরকারের সব মহল থেকে প্রচেষ্টা আছে। যুক্তরাষ্ট্রের সাথে সে আলোচনা এখনো চলমান জানিয়ে উপদেষ্টা বলেন চূড়ান্ত চুক্তির আগে সেটি হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির তারিখ এখনো পাওয়া যায়নি বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা যে 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের হয়েছে। আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এ মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। মামলার আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন মামলার শুনানি শেষে বিচারক সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। গ্রহণ করেছেন, এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন। ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে মোকদ্দমার পরবর্তী আদেশ।